স্টারলিংক নিয়ে চলছে বেশ আলোচনা। সরকারের দাবি, এই স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সংযোগের মাধ্যমে অল্প খরচে সীমাহীন দ্রুতগতির সেবা গ্রহণ করতে পারবে জনগণ। থাকবে না সরকারের কোনো নিয়ন্ত্রণ। কিন্তু স্টারলিংক কি সত্যিই আমাদের ইন্টারনেট স্বাধীনতা দেবে, নাকি এটি আরো বড় কোনো প্রযুক্তি রাজনৈতিক ফাঁদ? আজকের আলোচনায় আমরা সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। ততক্ষণ আমার সাথেই থাকুন। ডিজিটাল বাংলাদেশ, এই শব্দটা আমরা গত 15 বছর ধরে শুনে আসছি। এখন সরকার বলছে স্টারলিংক আমাদের সেই স্বপ্ন পূরণ এক নতুন দিগন্ত। 2024 সালের মে মাসে বাংলাদেশ স্টারলিংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে। প্রচারণা চলছে এটি হবে স্বাধীন নিরবিচ্ছিন্ন ইন্টারনেট। কোনো আন্দোলনের সময়ও সরকার বন্ধ করতে পারবে না। সরকারের ইন্টারনেট বন্ধ করতে না পারার বিষয়ে জোর দেওয়া হচ্ছে কেন? এর উত্তর আমাদের সকলেরই জানা। 2024 সালের জুলাই থেকে শুরু হওয়া ছাত্রদের আন্দোলন ক্রমশই গণ অভ্যুত্থানের রূপ নিচ্ছিল। এই আন্দোলনের ব্যাপকতা ছড়িয়ে পড়েছিল মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে, যার বাহক ছিল ইন্টারনেট ব্যবস্থা। তাই তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দফায় দফায় ইন্টারনেট বন্ধ করে আন্দোলন নিয়ন্ত্রণ করতে চেয়েছিল। তারা 15 দিনের জন্য ব্রডব্যান্ড ও 11 দিনের জন্য মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেয়। এতে আন্দোলনকারীদের পারস্পরিক যোগাযোগ সাময়িক বিচ্ছিন্ন হয়ে যায়। আবার দেশের ব্যাংকিং খাত সহ বিভিন্ন পরিষেবা স্থবির হয়ে পড়ে। এতেও সরকারের শেষ রক্ষা হয়নি। 5ই আগস্ট এক অভূতপূর্ব ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যায়। সরকারের পতন ঘটে। ক্ষমতায় আসে অধ্যক্ষ ইউনূসের নেতৃত্ব অন্তর্বর্তী সরকার। মূলত এরপর থেকেই আমেরিকার ইলন মাস্কের মালিকানাধীন স্টারলিংক ইন্টারনেট সংযোগ আলোচনায় আসে। যদিও এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 2023 সালে আওয়ামী লীগ সরকারের আমলেই। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তোড়জোড় শুরু হয় স্টারলিংকের কার্যক্রম শুরু করার। এমনকি গত স্বাধীনতা দিবস এবং ঈদ উল ফিতরের উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ডক্টর ইউনূস বলেন, স্টারলিংকের মাধ্যমে কম খরচে উচ্চ গতির ইন্টারনেট বাংলাদেশের ডিজিটাল বিশ্বের এক বিপ্লব নিয়ে আসবে। স্টারলিংক পরিষেবা চালু হলে দেশের প্রতিটি গ্রাম, দ্বীপ এবং প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে অতি দ্রুত গতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ থাকবে। ভবিষ্যতে কোনো সরকার ইন্টারনেট পরিষেবা বন্ধ করতে বা মানুষকে তথ্য থেকে বঞ্চিত করতে পারবে না। আর এজন্যই সংবিধান সংস্কার কমিশন ইন্টারনেট অ্যাক্সেসকেও একটি মৌলিক মানবিক অধিকার হিসেবে যুক্ত করেছে। গত 28 এপ্রিল স্টারলিংক বাংলাদেশের এক কার্যক্রম পরিচালনা করার জন্য লাইসেন্স পায় এবং 20 মে থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে। ঠিক সেই দিন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেশবাসীর কাছে একটা বার্তা দেওয়া হয়। স্টারলিংক বাংলাদেশে যাত্রা শুরু করেছে। শুরুতে স্টারলিংক 2টি প্যাকেজ দিয়ে শুরু করছে, স্টারলিংক রেসিডেন্স এবং রেসিডেন্সিয়াল লাইট। মাসিক খরচ একটিতে 6,000 টাকা, অপরটিতে 4200 টাকা। তবে সেটআপ যন্ত্র কেনার জন্য 47,000 টাকা এককালীন খরচ করতে হবে। এখানে কোনো স্পিড ও ডেটা লিমিট নেই। ব্যক্তি 300 MBPS পর্যন্ত গতির আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন। এতে শুরুতেই খটকা লাগে। একটা ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যবসায়িক বিজ্ঞাপন কেন সরকারের পক্ষ থেকে প্রচার করা হচ্ছে? এর আগে এ ধরনের প্রচার চোখে পড়েনি। তবে স্টারলিংকের ক্ষেত্রে ব্যতিক্রম কেন? এই প্রশ্ন আমরা আপাতত পরে আলোচনার জন্য তুলে রাখি। আমরা আবার প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণে ফিরে যাই। তিনি বলেছিলেন, স্টারলিংকের মাধ্যমে কম খরচে উচ্চ গতির ইন্টারনেট বাংলাদেশে ডিজিটাল বিশ্বে এক বিপ্লব আনবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, কম খরচ। কিন্তু 20 তারিখে সরকারি বিজ্ঞাপনে আমরা দেখেছি স্টারলিংক মোটেও কম খরচের নয়। এর সেটআপ যন্ত্রপাতির জন্য এককালীন খরচ করতে হবে 47,000 টাকা। অথচ আমরা যে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ ব্যবহার করি তার সেটআপ প্রায় ফ্রি। শুধুমাত্র 1500 থেকে 3,000 টাকার মধ্যে একটা রাউটার কিনলেই চলে। আর প্রধান উপদেষ্টা যে দেশের প্রতিটি গ্রাম, দ্বীপ এবং প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের মানুষের কথা বলেছেন, তারা 500 থেকে 700 টাকার মধ্যেই ইন্টারনেট ব্যবহার করতে পারেন। সেখানে স্টারলিংকের মাসিক খরচ 4200 থেকে 6,000 টাকা। আবার স্টারলিংক ছাড়া অন্য কোনো ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগে নির্ধারিত স্পিড লিমিটের বাইরে কোনো ডেটা লিমিট আছে কিনা আমরা ব্যবহারকারীরা তা বলতে পারছি না। ফলে স্টারলিংক যে সাধারণ মানুষের জন্য নয়, একটা পরিসংখ্যান থেকে তা বুঝতে পারবো। 2022 সালের এক পরিসংখ্যানে দেখা যায় দেশে ইন্টারনেটের যে মোট ব্যান্ডউইথ ব্যবহার হয় তার 27% ব্যবহার হয় ইউটিউব দেখায়, ফেসবুক দেখায় ব্যবহার হয় 20%, বিভিন্ন ওটিটি অ্যাপে 20%, ইমেল ব্রাউজিং ইত্যাদি ব্যয় হয় 25%, গেমসের পিছনে ব্যয় হয় 1% এরকম,
এছাড়া সরকারি কাজ ও ফ্রিল্যান্সিং, নিউজ সাইট দেখা ইত্যাদি প্রতিটি পেছনে যায় 1%-এরও কম ব্যান্ডউইথ। অর্থাৎ আমাদের মোট ব্যান্ডউইথের বেশিরভাগই ব্যবহার হয় বিনোদনমূলক কাজে, যার বড় অংশই নিম্ন আয়ের মানুষ। তাহলে প্রশ্ন জাগে, স্টারলিংক কাদের জন্য আর সরকারের এত প্রচারণার উদ্দেশ্যই বাকি? তার আগে আমরা আমাদের বিদ্যমান ফাইবার অপটিক্যাল কেবল সম্পর্কে একটু আলোচনা করি। বর্তমানে আমাদের দুইটি সাবমেরিন কেবল সংযোগ চালু আছে, সিমইউ 4 ও সিমইউ 5। এদের সক্ষমতা 2300 জিবিপিএস আর ভারত থেকে আমদানি করা হয় 2700 জিবিপিএস। এছাড়াও সিমইউ 6 এর কাজ চলমান রয়েছে, এর সক্ষমতা 13,200 জিবিপিএস। এর পাশাপাশি সামিট, সিডিনেট ও মেটাকারের যৌথ প্রকল্পে 45,000 জিবিপিএস ক্ষমতা সম্পন্ন সাবমেরিন কেবলের কাজও শুরু হয়েছে। আর দেশে বর্তমান ব্যান্ডউইথের চাহিদা মাত্র 6,000 জিবিপিএস। তাহলে এরপরও কেন নতুন করে স্টারলিংক নিয়ে সরকারের এত উৎসাহ? যুক্তি একটাই, স্টারলিংক যেহেতু সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে পরিচালিত হয়, প্রধান উপদেষ্টার ভাষায় ভবিষ্যতে কোনো সরকার ইন্টারনেট পরিষেবা বন্ধ করতে বা মানুষকে তথ্য থেকে বঞ্চিত করতে পারবে না। কিন্তু সরকারের এই দাবি বা কতটুকু সত্যি? এর জন্য আমাদের চোখ রাখতে হবে গত এপ্রিল মাসে প্রকাশ হওয়া রেগুলেটরি অ্যান্ড লাইসেন্সিং গাইডলাইন্স ফর জিওসিনক্রোনাস অরবিট, সংক্ষেপে জিওএস, স্যাটেলাইট সার্ভিসে অপারেটর ইন বাংলাদেশ শীর্ষক গাইডলাইনের দিকে। তাতে পরিষ্কারভাবে বলা হয়েছে, সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশের ভূখণ্ডে নিজস্ব গেটওয়ে স্থাপন করতে হবে। এই গেটওয়ের মাধ্যমে সকল ইন্টারনেট ট্রাফিক রুট করতে হবে, অর্থাৎ কোনো আন্তর্জাতিক স্যাটেলাইট সেবা সরাসরি ব্যবহার কাছে পৌঁছে দিতে পারবে না। তা অবশ্যই স্থানীয় নিয়ন্ত্রণাধীন গেটওয়ে দিয়ে পরিচালিত হবে। ঘটনা এখানেই থেমে নেই। নির্দেশনার মাধ্যমে সরকার জাতীয় নিরাপত্তা বা আইনগত প্রয়োজনে স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন বা নিয়ন্ত্রণ করার সক্ষমতা অর্জন করেছে। নির্দেশিকার 26-4 অনুচ্ছেদে লফুল ইন্টারাপশন বা আইনানুগ আড়িপাতার সুযোগ রাখার কথা বলা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, নির্ধারিত জাতীয় সংস্থার প্রয়োজন অনুযায়ী লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশের অভ্যন্তরে প্রতিষ্ঠিত গেটওয়ের মাধ্যমে সেই সংযোগগুলোর প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে এবং প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে হবে। এর জন্য সংশ্লিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠানের নিজস্ব প্রযুক্তিগত সক্ষম থাকতে হবে। নির্দেশিকা আরও বলা হয়েছে, যে কোনো স্যাটেলাইট ইন্টারনেট সেবা প্রদানকারীকে টেলিযোগাযোগ আইন 2001, ওয়্যারলেস টেলিগ্রাফ আইন 1933, টেলিগ্রাফ আইন 1885 এবং অন্যান্য প্রযোজ্য আইন ও বিধির সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করতে হবে। তাহলে দেখা যাচ্ছে, স্টারলিংক নিয়ে এ পর্যন্ত সরকারের যত ঘোষণা, সস্তায় ডেটা লিমিটহীন, সরকারের নিয়ন্ত্রণহীন ইন্টারনেট ব্যবস্থার কোনো যুক্তি ধোপে টিকছে না। তাহলে এখন সন্দেহ জাগতেই পারে, স্টারলিংক নিয়ে সরকার এত ব্যতিগ্রস্ত কেন? এর জন্য আমরা স্টারলিংকের সঠিক সন্ধান জরুরি মনে করছি। একটা বিষয় আমরা মোটামুটি জানি, স্টারলিংক হচ্ছে মার্কিন ধনকুবের এলন মাস্কের স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা। এটি লো আর্থ অরবিট স্যাটেলাইট ব্যবহার করে ইন্টারনেট সেবা দিয়ে থাকে। স্টারলিংক দাবি করে তার সব ডেটা এন্ড টু এন্ড এনক্রিপ্টেড, অর্থাৎ দুই প্রান্তের ব্যবহারকারী ছাড়া অন্য কারো তথ্য পাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু তাদের এই ঘোষণায় সবাই সন্তুষ্ট নয়। এর তথ্য সুরক্ষা ও গোয়েন্দা সংযোগ নিয়ে উদ্বেগ ক্রমাগত বাড়ছে। বিশেষ করে মার্কিন গোয়েন্দা সিআইএ ও এনএসএর সাথে সম্ভাব্য সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছে। আর এই এনএসএ গুগল, ফেসবুকের মতো টেক কোম্পানিগুলো ডেটা অ্যাক্সেস করে থাকে। 2013 সালে এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা নথি থেকে আমরা তথ্য জানতে পারি। আবার আমাদের মাথায় রাখতে হবে, স্টারলিংক একটি মার্কিন কোম্পানি। আমেরিকার ক্লাউড অ্যাক্ট 2018 অনুযায়ী যে কোনো মার্কিন কোম্পানিকে গোয়েন্দা সংস্থার কাছে ডেটা হস্তান্তর করতেই হবে। তাছাড়া স্টারলিংকের মূল কোম্পানি স্পেসএক্স মার্কিন প্রতিরক্ষা বিভাগ ও সিআইএর সাথে গোপন চুক্তি করেছে বলে অভিযোগ রয়েছে। আর এজন্যই রাশিয়া ও চীন স্টারলিংককে মার্কিন গোয়েন্দা টুল হিসেবে মনে করে। ইরান ও উত্তর কোরিয়াতেও স্টারলিংক নিষিদ্ধ। আবার স্টারলিংকের একটি আলোচিত উদাহরণ হলো ইউক্রেন যুদ্ধ। রুশ হামলায় ইউক্রেনের স্থলভিত্তিক টেলিকমিউনিকেশন ব্যবস্থা যখন ভেঙে পড়ে, ইউক্রেন স্টারলিংককে একটি গুরুত্বপূর্ণ অবলম্বন হিসেবে ব্যবহার করে। তবে যুদ্ধের এক পর্যায়ে ইউক্রেন অভিযোগ করে যে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সিদ্ধান্তের কারণে স্টারলিংকের কিছু ফিচার বন্ধ বা সীমিত করে দেওয়া হয়। এতে ইউক্রেন বুঝতে পারে যে এই প্রযুক্তি নিয়ন্ত্রণ তাদের হাতে নেই, বরং তারা মার্কিন রাষ্ট্র বা কোম্পানির ইচ্ছার উপর নির্ভরশীল হয়ে পড়েছে। তাই স্টারলিংকের এমন কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের ভূ রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে দেখা হয়। আমরা আবার সেই শুরুর প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। একটি ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যবসায়িক বিজ্ঞাপন প্রচার
সরকার করছে কেন? যেখানে সরকারের দায়িত্ব ছিল অন্যায়ভাবে ইন্টারনেট বন্ধ করার কারণে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার করা, ইন্টারনেটের গতিবৃদ্ধির জন্য সার্ভিস প্রোভাইডারদের মুনাফার লাগাম টেনে ধরা, তা না করে স্টারলিংক নিয়ে একের পর এক মিথ্যা বয়ান কেন হাজির করতে হচ্ছে? সরকার যখন কোনো ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন নিজেদের প্ল্যাটফর্ম থেকে প্রচার করে, তখন তা শুধু একটি বাণিজ্যিক সিদ্ধান্ত থাকে না, এর পেছনে কাজ করে গভীর রাজনৈতিক ক্যালকুলাস। বাংলাদেশ বর্তমান বিশ্বের রাজনীতির যে জটিল পরিস্থিতির মধ্যে অবস্থান করছে, তাতে প্রতিটি সিদ্ধান্তই আন্তর্জাতিক সম্পর্কের দাবানলে ইন্ধন যোগাতে পারে। আগের দুটি ভিডিওতে আলোচনা করেছি কিভাবে আরাকান সংকটে মানবিক করিডোর প্রদান থেকে শুরু করে চট্টগ্রাম বন্দর দুবাই ভিত্তিক কোম্পানি ডিপিওয়ালকে আমন্ত্রণ জানানো পর্যন্ত ধারাবাহিক সিদ্ধান্ত বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। এই ভিডিও দুটির লিঙ্ক কমেন্টে দেওয়া আছে, আগ্রহে দেখে নিতে পারেন। তবে মনে রাখা দরকার, এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি সুবিন্যস্ত কৌশলের অংশ, যা বাংলাদেশকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে আমেরিকার ভূ রাজনৈতিক স্বার্থ রক্ষার খেলোয়াড়ে পরিণত করছে। মালাক্কা প্রণালীর কৌশলগত অবস্থান এবং চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় বাংলাদেশের ভৌগোলিক অবস্থান মার্কিন পররাষ্ট্রনীতিতে বিশেষ গুরুত্ব হয়ে উঠেছে। সরকার যখন কোনো বিশেষ বেসরকারি প্রতিষ্ঠানে বিজ্ঞাপন প্রচার করে, তখন তা সেই প্রতিষ্ঠানের সাথে সরকারের বিশেষ সম্পর্কেরই ইঙ্গিত বহন করে। এই পরিস্থিতিতে সরকারের প্রতিটি আপাত অর্থনৈতিক সিদ্ধান্তের পিছনে রাজনৈতিক প্রেক্ষাপটের বিষয়ে আমাদের সচেতন দৃষ্টি রাখা উচিত। কারণ আজকের এই বিজ্ঞাপন কিংবা বন্দরের চুক্তি আগামী দিনে আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। তাই ভাবতে থাকুন। আবারও দেখা হবে কোনো এক বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।